প্রিয় লিসেনার, আসসালামু আলাইকুম। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে সাতক্ষীরা থেকে নাবিল ভাই পাঠিয়েছেন। সাতক্ষীরাতে নাবিল ভাইয়ের একটি ডেইরি ফার্ম আছে, মানে যেই জায়গায় বিভিন্ন প্রজাতির গরু লালিত পালিত করা হয় এবং গাই গরু থেকে দুধ সংগ্রহ করে বিভিন্ন এলাকায় গিয়ে এবং বিভিন্ন হাট বাজারে গিয়ে সেগুলো বিক্রি করা হয়। আর সাতক্ষীরার দিকে এরকম ডেইরি ফার্ম অনেক দেখা যায়। আর অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের গরু এবং দুধ বিভিন্ন জায়গায় নিয়ে যেতে হয়। চিকিৎসার ক্ষেত্রে মাঝে মাঝে দেখা যায় যে ডাক্তার আশেপাশে থাকে না, তো গরুকে গাড়িতে উঠিয়ে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয় এবং বিভিন্ন হাট বাজারে গরু নিয়ে আসা করতে হয়। আর এই কাজের জন্য বিভিন্ন ধরনের ট্রাক বা লরি ব্যবহার করতে হয়। তো 12 ফিটের একটি ট্রাক রয়েছে, আর এই ট্রাকের যে ড্রাইভার তার নাম হচ্ছে রহমত। আর এই রহমত ড্রাইভারের সাথে নাবিল ভাইয়ের খুব ভালো সম্পর্ক, কারণ নাবিল ভাইয়ের প্রায় সকল কাজই এই রহমত ড্রাইভার করে দেয়। গরু এখান থেকে ওখানে আনা নেওয়ার ক্ষেত্রে এবং বিভিন্ন জায়গায় দুধ আনা নেওয়ার ক্ষেত্রে তিনি তাকে অনেক সাহায্য করে। আর এই রহমত ড্রাইভার শুধু গরু আনা নেওয়া এবং দুধ আনা নেওয়ার কাজই করেন না, উনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনেরই কাজ করে থাকে। তো নাবিল ভাই একদিন দুধ নিয়ে এই রহমত ড্রাইভারকে মোংলায় একটা ট্রিপে পাঠান। আর রহমত ড্রাইভার সেই দুধ নিয়ে মোংলায় পৌঁছে যায় এবং যাওয়ার আগে সে আরো একটি ট্রিপ পেয়ে যায়, যে 4টি গরু সাতক্ষীরার নলতা গ্রামে পৌঁছে দিতে হবে। তো রহমত ড্রাইভারের বাসাও যেহেতু সাতক্ষীরায়, সেহেতু সে আর না বলে না, সে ট্রিপটি নিয়ে নেয়। তারপর রহমত ড্রাইভার কোনো দ্বিধাবোধ না করেই 3টি গাভী গরু নিয়ে সাতক্ষীরার নলতার উদ্দেশ্যে রওনা দেয় এবং অনেকটা পথও পেরিয়ে আসে। তখন রাত প্রায় 2টার বেশি বাজে। তো আস্তে আস্তে সে খেয়াল করে যে তার সামনে, গাড়ির সামনে একটি শুকনো গাছ রয়েছে। আর এই গাছটি পার হওয়ার পরেই সে আর একটা জিনিস লক্ষ্য করে যে তার ট্রাকের পরে কিছু একটি ধপাস করে পড়েছে, আর সেই জিনিসটা খুব ভারী। গাড়িটি এমনিতেই অনেক স্পিডে চলছিল, যেহেতু ফাঁকা রাস্তা, অনেক রাতও হয়ে গেছে। তো রহমত ড্রাইভার তখন গাড়িটি অনেক জোরে চালাচ্ছিল, কিন্তু ধপাস করে ওই জিনিসটি পড়ার পর গাড়ির মিটারের দিকে তাকিয়ে দেখলো যে 10 থেকে 15 এর বেশি আর সে উঠাতে পারছে না। সে যতই স্পিড দেওয়ার চিন্তা করছে, কিন্তু সে আর পারছে না। রহমত ড্রাইভার চিন্তা করে যে গাড়ি চালানোর জীবনে এরকম অলৌকিক ঘটনা তো অনেকেই দেখেছি এবং অনেক ঘটনারই সম্মুখীন হয়েছি। উনি এরকম তুচ্ছ কিছু ভেবে আর এটাকে পাত্তা দেয় না, কিন্তু উনি জানেন না যে উনি কত ভয়ঙ্কর একটি বিপদের সম্মুখীন হয়েছে। উনি কিছুটা পথ আগানোর চেষ্টা করেছেন, কিন্তু গাড়ির স্পিড যেহেতু উঠছে না, সেহেতু ওনার কাছে মনে হচ্ছে যে গাড়িটি এখনই স্টার্ট নেওয়া বন্ধ করে দেবে। তা না হলেও গাড়ির ইঞ্জিনে বড় ধরনের সমস্যা দেখা দেবে, কারণ গাড়ির যতটুকু ওয়েট নেওয়ার কথা, মনে হচ্ছে যে গাড়ির উপর তার থেকেও বেশি ওয়েট চাপিয়ে দেওয়া হয়েছে। আর এটা দেখার জন্য সে ট্রাকটা চালানো অবস্থায় পিছন দিকে একটু ফিরে দেখেন যে উনি দেখতে পান যে গাড়ির ব্যাগডালাটা খোলা এবং একটি গরু উপর দিকে পা এবং নিচের দিকে মাথা ঝুলিয়ে কেউ একটা টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে, যেমনটা আমরা সচরাচর মুরগি আনা নেওয়ার ক্ষেত্রে করি। বাজার থেকে মুরগি আনার সময় যেমন পা দুটো বেঁধে উপরের দিকে করে মাথা নিচের দিকে করে ঝুলিয়ে নিয়ে আসি, ঠিক তেমন করে গরুটিকে কেউ নিয়ে যাচ্ছে, কিন্তু কে নিয়ে যাচ্ছে সেটা দেখা যাচ্ছে না। শুধু গরুটাকে বোঝা যাচ্ছে যে গরুটাকে কেউ নিয়ে যাচ্ছে, আর গরুটা ভয়ঙ্কর শব্দে চিৎকার করছে, ডাকাডাকি করছে। উনি এটা দেখার পর উনি প্রচন্ড ভয় পান এবং উনি বুঝতে পারে যে সে একটি ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়েছে। উনি ওইখানে আর কোনোভাবেই গাড়ি দাঁড় করান নাই। উনি একবার চিন্তা করেছিলেন যে গরুটাকে কিভাবে উদ্ধার করা যায়, কিন্তু এইটাও ভাবলেন যে একার পক্ষে এই কাজ করাটা সম্ভব নয়। আর এটাও সে বুঝেছে যে কোনো পিশাচের খপ্পরে সে পড়ে গেছে। গাড়িটিকে সে আবার জোরে চালানোর জন্য চেষ্টা করে, কিন্তু যে না, সে পারে না। এইবারও গাড়ি ঠিক আগের মতো সেই রকম আস্তে আস্তেই চলছে। উনি চিন্তা করলেন যে ওই ভয়ঙ্কর পিশাচটা যদি গাড়ি থেকে গরুটি নিয়ে নেমে যায়, তাহলে গাড়িটি তো এবার দ্রুত চলার কথা, কিন্তু চলছে না কেন।
কিন্তু না, উনি কোনোভাবেই গাড়িটিকে জোরে চালাতে পারছেন না। উনি ওনার মতো করে খুব চেষ্টা করছিল, কিন্তু যে না, সব চেষ্টাই বৃথা গেল। এরপর হঠাৎ করে আবারও গরুর একটি আর্তচিৎকার শোনা গেল। ঠিক আহত হলে গরুরা যেভাবে ডাকাডাকি করে, ঠিক সেইভাবেই ডাকাডাকি করছে। উনি এবার করলো যে উনি আবারও পিছন ফিরে তাকালো, আর তাকিয়েই সে ভয়ঙ্কর একটি দৃশ্য দেখতে পায়। আর দেখতে পায় যে একটি গরুর পেছনের একটি পা সম্পূর্ণরূপে ছেঁড়া, আর ওই ছেঁড়া পাটা নিয়ে কোনো এক ধরনের প্রাণী হেঁটে যাচ্ছে। তারপর ড্রাইভার চিন্তা করে যে এটা তো কোনো পিশাচ না, এটা তো এক ধরনের হিংস্র প্রাণী। আমি হয়তো এক ধরনের হিংস্র প্রাণীর খপ্পরে পড়ে গেছি। তৎক্ষণিক উনি গাড়ির ভিতরে থাকা একটি লাঠি হাতে তুলে নেয় এবং ড্রাইভের পাশের সিটে গিয়ে সেই প্রাণীটিকে জোরে একটি আঘাত করে। কিন্তু উনি আসলে বুঝতে পারেনি যে উনি কিসের সাথে টক্কর দিতে গেছে। যখনই উনি বাড়ি দিয়েছে তখনই হয়েছে কি, ওই প্রাণীটি ওই ড্রাইভারের দিকে ঘুরে তাকিয়েছে। আর ঘুরে তাকানোর পর যে ভয়ঙ্কর দৃশ্যটি উনি দেখে, উনি দেখতে পান এটি ভয়ঙ্কর একটি প্রাণী। দেখতে ছোটখাটো একটি ডাইনোসরের মতো হলেও সে ভয়ঙ্কর একটি প্রাণী ছিল। ডাইনোসরদের যেমন ছোট দুটো পা থাকে, সামনে ছোট ছোট দুটো হাত থাকে শিকার ধরে খাওয়ার জন্য, এগুলো সবই আছে। সাধারণত ডাইনোসরদের দুটো চোখ থাকে, কিন্তু সেই প্রাণীটির ছিল তিনটি চোখ। দুটো চোখ স্বাভাবিক সাধারণত জায়গায় ছিল এবং একটি চোখ কপালের উপরে ছিল। আর কপালের উপরে যে চোখটি ছিল সেইটা দেখতে মনে হচ্ছে লাল টুকটুকে জল করছে। ওই জিনিসটা তখন ওই গাড়ির দিকে এগিয়ে আসতে থাকে, আর ওইটার হাতেই কিন্তু গরুর আরেকটি পা ছিল। ওই জিনিসটা যখন গাড়ির দিকে আসতে থাকে, উনি তখন দ্রুত গিয়ে ড্রাইভিং সিটে বসে জোরে গাড়িটি দিয়েছেন টান, এবং আল্লাহর কি রহমত, তখন গাড়িটির স্পিড আগের মতো সাধারণই ছিল এবং গাড়িটি খুব দ্রুত চলছিল। উনি এক টানে সাতক্ষীরার বাস স্ট্যান্ডে পৌঁছে যায়। পৌঁছে গিয়ে দেখে যে ওই জায়গা বিভিন্ন পুলিশ টহল দিচ্ছে এবং বিভিন্ন গাড়ির সুপারভাইজাররা রয়েছে, এবং এই পুরো ঘটনাটি সে তাদের সাথে শেয়ার করে। আর ওনারা সবাই বলে যে এই পথে মাঝে মাঝেই এই রকম ভয়ঙ্কর এবং অলৌকিক ঘটনা ঘটতে থাকে। যেহেতু অন্য একটি গরুর অবস্থা খুব খারাপ ছিল, সেহেতু ওই জায়গা তিনি আর কথা না বাড়িয়ে সে নলতার উদ্দেশ্যে রওনা হয়। এবং রওনা হতে হতে সে ভাবে, আদৌ যদি আমি তাদেরকে গিয়ে বলি এই ঘটনা, তারা কি এই ঘটনা বিশ্বাস করবে? এবং এটাও ভাবে যে তারা বলবে যে তুমি একটি গরু বেঁচে খেয়েছো এবং আরেকটির এমন অবস্থা করে নিয়ে এসেছো যাতে আমরা এগুলো সব বিশ্বাস করি। ওই গরুর মালিকেরা তো এগুলো বিশ্বাস করবে না, এটাই স্বাভাবিক। ওনার অনেকগুলো টাকা জরিমানা দিতে হবে। এটা ভাবতে ভাবতে গাড়ি চালাতে থাকে যে এতগুলো টাকা আমি ড্রাইভারি করে কোথায় পাবো। এক পর্যায়ে সে গন্তব্যে গিয়ে পৌঁছালো এবং তাদেরকে পুরো ঘটনাটি বলল, কিন্তু তারা কেউই বিশ্বাস করতে চাইল না। তখন সেই ড্রাইভার বলল, ঠিক আছে, তাহলে আশেপাশে যদি কোনো হুজুর থাকে তাহলে তার কাছে চলেন। তারপর তারা সবাই মিলে সেই হুজুরের কাছে যায়। হুজুরের কাছে যাওয়ার পরে হুজুর তাদেরকে বলে যে 2 দিন পরে তোমরা আসো। ড্রাইভারের বাসা যেহেতু সাতক্ষীরায় ছিল, সেহেতু কোনো সমস্যা হয় না। 2 দিন পর যখন সেই ড্রাইভার এবং সেই গরুর মালিকের বাড়ির থেকেও অনেকেই যায়, তখন সেই হুজুর বলে যে তোমার তো ভাগ্য ভালো যে তোমাকে ধরে খেয়ে ফেলেনি। এরা এক ধরনের বিশেষ সম্প্রদায়ের জিন, যারা হচ্ছে মাংসাশী প্রাণী। এদের কাছে কোনো বাজ বিচার নাই। এরা সুযোগ পেলে প্রাণীর পাশাপাশি মানুষও খেয়ে ফেলে। আর যখন কোনো ধরনের পশু পাখি এরা পায় না, তখন কবর খুঁড়ে লাশ খাওয়া শুরু করে। আর এমনই এক ধরনের জিনের খপ্পরে পড়েছিলে তুমি। আর ওই রাতটি ছিল একটি বিশেষ রাত এবং ওরা ওই জায়গায় উপস্থিত ছিল, সেই জন্য তোমার সাথে এই ঘটনাগুলো ঘটেছে। তবুও ভাগ্য ভালো যে তুমি বেঁচে গেছো, আর একটি গাভী অন্তত বেঁচে গেছে। এটা নিয়ে আর কোনো হইচইয়ের দরকার নাই এবং ওদেরকে হাজির করে শাস্তি দেওয়ারও কোনো দরকার নাই, কারণ ওরা খুব হিংস্র, অন্য জিনের সাথে ওদের বনে না। আর হুজুর যখন এই বিষয়গুলো বলে, তখন যে ওই গাভীর মালিক ছিল সেও এইগুলো সব মেনে নেয় এবং আর কিছু বলে না সেই ড্রাইভারকে। আর কোনো কথা না এগিয়ে সেই গরুর মালিকও সেই জায়গা থেকে চলে যায়।
এবং সেই হুজুর সেই ড্রাইভারকে একটি উপদেশ দেয় যে অন্য কোনো সময় তুমি রাত্রে গাড়ি নিয়ে বের হলে এবং গাড়িতে গরু নিয়ে বের হলে অন্তত আগরবাতি নিয়ে বের হবে। তারপর বেশ কিছুদিন পর সেই রহমত ড্রাইভার সেই যে ওই ঘটনাটি ঘটেছিল সেই রাস্তার কাছে আসে এবং এসে ওই জায়গায় বিভিন্ন লোকেদের কাছে ওই জায়গা বিষয়ে জিজ্ঞাসা করে। তখন একটি লোক বলে যে বেশ কিছুদিন আগে এই ঝোপের ভিতরে একটি গরুর মাথা এবং মনে হচ্ছিল যে তার শরীর থেকে সকল মাংস খুলে নেওয়া হয়েছে, এরকম একটি জিনিস এই জায়গা ফেলে রাখা ছিল। তখনই তারা বুঝতে পারে যে এই জায়গায় বিভিন্ন হিংস্র পিশাচের বসবাস আছে এবং এই জায়গায় তারা ঘোরাফেরা করে। আর তারপর থেকে সেই রহমত ড্রাইভার আর ওই রাস্তায় রাত্রে কোনোদিনও গাড়ি নিয়ে যায় না। আর এই ঘটনাটির এই জায়গায় শেষ হয়। প্রিয় লিসেনার, আমাদের ঘটনাটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক আছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্রিয় লিসেনার, আসসালামু আলাইকুম। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে ঢাকা থেকে আব্দুল্লাহ ভাই পাঠিয়েছেন। এই ঘটনাটি তার নানার সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা। সালটা আসলে বলা মুশকিল। ঘটনায় যাওয়ার আগে আব্দুল্লাহ ভাইয়ের নানার জীবনের কিছু কাহিনী আপনাদের শোনাবো, যাতে আপনাদের ঘটনাটি বুঝতে সুবিধা হয়। তো নানার যে কয়জন ভাই বোন ছিলেন তাদের মধ্যে নানা ছিল সবার ছোট। নানার বাবা মসজিদে ইমামতি করত এবং নানার মা হঠাৎ এক সময় মারা যায়। তখন নানার বয়স প্রায় 7 বছর। তারপরে নানার বাবা আবার একটি বিয়ে করে আনে। তো নানার বাবা বিয়ে করার পর দেখা গেল যে নতুন যে মা এসেছে সেই মা নানার সাথে খুব খারাপ ব্যবহার করত। শুধু নানার সাথেই না, তার প্রতিটা ভাই বোনের সাথেই সেই মা খারাপ ব্যবহার করত। তারপর নানা একদিন বাড়ি ছেড়ে চলে গেল, অনেক দূরে চলে গেল, গিয়ে এক টেইলার্সে কাজ শিখতে লাগলো। এক পর্যায়ে নানার বয়স 17 পেরিয়ে গেল এবং সে পাকাপোক্তভাবে একজন দর্জি হয়ে গেল। খুবই অল্প সময়ের মধ্যে সে খুবই ভালো হাতের কাজ শিখে গেল এবং সে বিভিন্ন নিজের বানানো ডিজাইন দিয়েও জামা কাপড় বানাত। তারপর হঠাৎ একদিন সে বাসায় ফিরে আসে এবং বাসায় আসার পরে সেই নতুন মা এবং তার বাবা অনেক খুশি হয় এবং তার নতুন মা তার সাথে আগের মতো আর খারাপ ব্যবহার করে না, নিজের সন্তানের মতোই তাকে দেখে, তাকে লালন পালন করে। মনেই হচ্ছিল না যে সেই নতুন মায়ের অত্যাচারে অতৃষ্ট হয়ে নানা এক সময় বাড়ি ত্যাগ করে। নানার বড় ভাই বোনেরা লেখাপড়া করেছিল এবং সেই কারণে তার ভাই বোনেরা অনেক ভালো ভালো একটি চাকরি করতেছিল। আর নানা লেখাপড়া না জানাই নানা টেইলার্সের কাজ করতে থাকে এবং তা থেকেই নানা ভালো উপার্জন করত। নানার এক ভাই বোনেরা যে যার মতো যার কাজ যেই জায়গায় সে সেই জায়গায় থাকে, আর নানা তার মা এবং বাবার সাথে বাসায় থাকতো। তারপরে নানার বাবা এবং মা নানার বিয়ে দেয়, আর যার সাথে বিয়ে দেয় আর কি নানার বউ নানি, তার বয়স তখন ছিল 12 বছর। আসলে তখন এই বাল্য বিবাহ প্রথাটি খুব প্রচলিত ছিল। বিয়ের 2 বছর পর নানির একটি কন্যা সন্তান হয় এবং তার নাম রাখা হয় মেহেরুন্নেসা। তারপরে হঠাৎ করে নানার টেইলারিং এর কাজ খুব কমে যায়, যা উপার্জন হয় তাই দিয়ে সংসার আর ঠিকভাবে চলে না। তারপর নানা একটি চাকরির খোঁজ করে এবং তারপর নানা একটি টি গার্ডেনের নাইট গার্ডের কাজ পায়। তো একদিন রাতের বেলা ওই টি গার্ডেনেই নানার জরুরাত চাপে, সেই জন্য নানা বাইরে যায়। বাইরে গিয়ে জরুরাত করতে বসে। আর নানা যেই জায়গাটিতে জরুরাত করতে বসেছিলেন সেই জায়গাটিতে উমট অন্ধকার একটি ছায়ার মতো কিছু একটা লক্ষ্য করে, কিন্তু নানা ওই বিষয়টিকে অত একটি পাত্তা দেয় না। তারপর উনি জল বিয়োগ করে আবার টি গার্ডেনে ফিরে আসে। এরপর থেকেই নানার আচার আচরণে ভয়ঙ্কর পরিবর্তন ঘটে। যেই মানুষটা তার প্রাণ প্রিয় স্ত্রীর সাথে কখনো উচ্চস্বরে কথা বলতো না, সে এখন প্রায় তাকে ধরে মারপিট করে, এমন মারপিট করে যে রক্তারক্তি হয়ে যায়। তারপরেও নানা থামতেন না, এমন ভয়ঙ্কর আচরণ ওনার হয়ে যায়। আর পাড়া প্রতিবেশীরা বিভিন্ন ভাবে নানিকে উস্কাতে থাকে যে তোমার স্বামী তোমাকে এত মারপিট করে, তারপরেও কেন তুমি এই জায়গায় পড়ে আসো।
তখন নানি বলে, আমি তো তার সাথে 7 বছর সংসার করছি, তো সে এইরকম ব্যবহার আমার সাথে কখনোই করতে পারে না। হয়তো তার কোথাও কোনো সমস্যা হচ্ছে এবং কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, সেই জন্য তার এই রূপ ব্যবহার। আর যেহেতু তার সুখের সময়ও আমি তার সাথে ছিলাম এবং সেই কারণেই আমি তার দুঃখের সময়ও তার সাথেই থাকবো। আর নানার মা বাবাও হঠাৎ চিন্তা করতে থাকলো যে হঠাৎ তার কি হলো যে তার ব্যবহারে এত পরিবর্তন। কাউকে সে সহ্য করতে পারে না, এত ক্ষিপ্ত হয়ে গেল। অনেকের সাথে পরামর্শ করে নানার বাবা মা সিদ্ধান্ত নিলেন যে ভালো একটি আলেমের কাছে নানাকে নিয়ে যাবে। তারপর নানাকে একটি ভালো হুজুরের কাছে নিয়ে যাওয়া হয় এবং হুজুরের কাছ থেকে আসার পরে নানার অবস্থা দিন দিন আরো বেশি খারাপ হতে থাকে। নানিকে একদিন নানা বলতে থাকে, যদি আমি মারা যাই তাহলে আমার ছেলে মেয়েগুলোকে তুমি ভালোভাবে মানুষ করো এবং তোমার মার কাছে এদেরকে রেখে তুমি অন্য কোথাও বিয়ে করে নিও, কারণ তোমার জীবন কেবল শুরু হচ্ছে, এখনো তোমার জীবনের অনেকটা পথই পড়ে রয়েছে। পরের দিন সকালবেলা কিছু ভয়ঙ্কর তথ্য পাওয়া যায়। সকালবেলা নানিকে একজন ডেকে বলে, কিরে, তোর স্বামীকে আজ রাত্রে ওই গাছের নিচে দাঁড়িয়ে থাকতে দেখলাম। তখন নানি বলে, ধুত, এগুলো ফালতু কথা। আমার স্বামী তো সারা রাত আমার পাশেই শুয়েছিল এবং সে খুব অসুস্থ, সে ওই জায়গায় যাবে কি করে, এবং আমরা অনেকেই তাকে দিচ্ছিল, তুমি হয়তো ভুল দেখেছো। কিন্তু পরের দিনও সকালবেলায় তাকে অনেকেই বলে তাকে রাত্রে নাকি এই বাঁশবাগানের নিচে, এদের বারান্দায়, ওই গাছের নিচে একসময় অনেক জায়গায় একসাথে দেখা গিয়েছে। তখন নানি একটু চিন্তিত হয়ে পড়ে যে একটি মানুষ এক জায়গায় এক সময় কি করে দেখা যাবে, এবং সেই মানুষটি তো ঘরে থেকে রাত্রে কোথাও বেরও হয়নি। এই বিষয়টা তো স্বাভাবিক না, নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু হচ্ছে ওনার সাথে। তারপরে নানাকে আবার ওই হুজুরের কাছে নিয়ে যাওয়া হয় এবং নানার শারীরিক বিষয় তাকে সব খুলে বলা হয় এবং সব জানানো হয়। তারপর হুজুর বলে, আচ্ছা ঠিক আছে, দেখি আমি কি করতে পারি, আমি তোমাদেরকে সব জানাবো। তারপরের দিন সকালে ওই হুজুর খবর পাঠায় নানার পরিবারের কাছে যে তার সাথে এসে যেন কেউ দেখা করে যায়। আর যখন তার সাথে গিয়ে নানার পরিবারের কেউ দেখা করে, তখন উনি জানেন যে সমাধানের একটি পথ আমি বের করেছি, আর সেই সমাধানের পথটি কিভাবে কি ঘটেছে এগুলো সব ভুলে যেতে হবে, আর এখন কি করণীয় সেইটা আমাদেরকে করতে হবে। এখন সেই পীর সাহেব তাদেরকে বলে, আগামীকাল ফজরের সময় তোমাদের বাসার 2 জন লোক 2 দিকে বের হবে, আর তোমরা 2 জন ব্যক্তি, এমন 2 জন ব্যক্তিকে খুঁজে আনবে যে তাদের গালে সাদা বড় বড় দাড়ি রয়েছে এবং তারা সাদা জুব্বা পরিধান করে রয়েছে, দেখতে তাদের ইমানদার মনে হচ্ছে। আর এই 2 জন লোককে তোমরা খুঁজে বের করবা এবং পীর সাহেব তাদের দিকও বলে দেয় যে কোন দিকে যেতে হবে। একজন পশ্চিম দিকে যাবে আর একজন উত্তর দিকে যাবে, আর এটাও বলে দেয় যে তাদেরকে খুঁজে পাওয়ার পরে তাদেরকে এই জায়গায় আসার জন্য অনুরোধ করবে। এবং তারপর তারা 2 জন বের হয় এবং এক পর্যায়ে গিয়ে সেই লোক দুটিকে খুঁজেও পায় এবং তারা তাদেরকে সালাম দিয়ে আসার জন্য অনুরোধ করে। এক পর্যায়ে তারা একসাথে সেই জায়গায় ফিরে আসে। তাদেরকে আনা হয়, আনার পর তারা নানাকে দেখে এবং দেখার পর দুজনই বলে যে তোমরা যদি এই লোকটিকে বাঁচাতে চাও তাহলে এনাকে ঘর থেকে বের হতে দেবে না, রাতের বেলায় তো বের হতে দেবেই না এবং দিনের বেলায়ও দেবে না, আর সারা রাত তাকে পাহারা দিয়ে রাখবে। আর ওই লোক 2 জন ওনাকে একটি সুতা পরে দিয়ে যায়। প্রতিদিন ওই সুতাটা অন্য একটি সাধারণ সুতার সাথে মাপ দিয়ে দেখতে হবে। যদি ওই সুতাটা লম্বা থাকে তাহলে দিন দিন নানার অবস্থার উন্নতি হচ্ছে, আর যদি ওই সুতাটা ছোট হতে থাকে তাহলে বুঝতে হবে যে দিন দিন নানার অবস্থার অবনতি হচ্ছে এবং মৃত্যু নানার সন্নিকটে এসে গেছে। তো নানি প্রতিদিনকার মতো একদিন রাত্রে নানাকে পাহারা দিচ্ছিল। তো দিতে দিতে নানির অনেক ঘুম পেয়ে যায়। নানি বেশ কিছুটা সময় নানাকে পাহারা দেয় এবং কিছুটা সময় ঘুমিয়ে নেয়, কিন্তু নানি হঠাৎ করে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যাওয়ার পর নানাকে ভয়ঙ্কর এক পিশাচ তাকে টেনে হিঁচড়ে ঘরের বাইরে নিয়ে চলে যায়।
তারপর নানির ঘুম ভাঙে দেখে যে নানা তার পাশে নেই। তখন নানি খুব চিৎকার চেঁচামেচি করে। তার চিৎকার শুনে আশেপাশে সবাই সেই জায়গায় চলে আসে এবং এসে দেখে যে নানা ওই জায়গায় নেই। নানাকে যেন কেউ নিয়ে গেছে অথবা নানা কোথাও চলে গেছে। তারপর সেই হুজুরের কাছে যাওয়া হয় এবং হুজুরের কাছে যাওয়ার পরে হুজুর বলে যে তাকে এক পিশাচ পাতালে নিয়ে গেছে। তোমরা সেই টি গার্ডেনে পাতালের নিচে গিয়ে খোঁজো এবং তাকে পেয়ে যাবে। লিসেনার, আমরা পাতাল বলতে সাধারণত মাটির নিচেই বুঝি। তারপর সবাই মিলে ওই জায়গা থেকে চলে আসে এবং টি গার্ডেনের আশেপাশে সব জায়গায় তাকে খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও তাকে পাওয়া যায় না। এক পর্যায়ে একটি লোক এসে বলে যে ওইদিকে একটি পুকুর আছে, চলো আমরা ওই জায়গায় গিয়ে দেখি যদি কিছু পাই। তারপরে ওই পুকুরটির কাছে গিয়ে তাকে খোঁজা হয়। পুকুরটি ছিল সিঁড়ি বাঁধানো পুকুর, আর কি এখনকার মতো ইট বালি দিয়ে সিঁড়ি করা ছিল না। তখন সাধারণত তাল গাছ দিয়েই সিঁড়ি বানানো ছিল। তো দুই তাল গাছের মাঝখানে একটু ফাঁকার মতো ছিল, ওইখান থেকে একটি পায়জামার পিঠা। আসলে পুরুষরা যে পায়জামা পরে এখন তো সাধারণত ইলাস্টিক লাগানো থাকে, তো আগে সাদা এক ধরনের ফিতে দেওয়া ছিল। তো সবাই লক্ষ্য করে যে ওই ফিতাটা উপরে পানির উপরে ভেসে বেড়াচ্ছে। তারপরে একটি লোক বলল যে এই জায়গায় ফিতাটা কিসের, আসো তো সবাই মিলে এই জায়গায় খোঁজ করে দেখো। তখন ওই তাল গাছ দুটো সরাতেই নানার মৃতদেহ পাওয়া গেল। নানাকে ওই জায়গায় মৃত অবস্থায় পাওয়া গেল, আর ওই ফিতাটা নানার গলায় বাঁধা ছিল এবং ফিতা ও গলার মাঝে 2 আঙ্গুল ফাঁকাও ছিল। এমন ঢিলা ডালা ছিল, ফাঁস দিয়ে যে মারা যাবে এর কোনো সুযোগই ছিল না। তারপর লাশটিকে ওই জায়গা থেকে উঠানো হয়। এটা যেহেতু পুলিশ কেস ছিল, সেহেতু কেউ পুলিশকে খবর দেওয়ার পরে পুলিশ ওই জায়গায় এসে হাজির হলো। পুলিশ যেহেতু ওই জায়গা থেকে লাশটিকে নিয়ে যাবে, নিয়ে কাটাচেরা করে রক্ষণাবেক্ষণ করবে, সেহেতু নানি বলে যে নানার পানিতে একটি অসুখ ছিল এবং পানিতে নামার ক্ষেত্রে সেই অসুখটি বেড়ে যায় এবং নানা সেই কারণে মৃত্যুবরণ করেন। তারপরে পুলিশগুলো ওই জায়গা থেকে চলে যায়। নানা কিন্তু সাঁতার কাটতে পারতেন। আসলে নানার মৃত্যুটা কিভাবে হয়েছে এইটাই নিয়ে সবাই খুব ভাবনায় পড়ে যায়। তারপরে নানার পরিবারের সবাই মিলে সেই হুজুরের কাছে যায় এবং হুজুরের কাছে যাওয়ার পরে হুজুর বলে যে নানি নানাকে পাহারা দিতে দিতে যে গভীর ঘুমে চলে গেছিল, সেই ঘুমটি আসলে ওই পিশাচের ধোঁকা ছিল, আর নানি সেই ধোঁকায় পড়ে যায় বলে সেই নানি ওই গভীর ঘুমে চলে যায়। আর এটাও বলে যে নানা সেই রাত্রে জরুরাত সারতে যখন টি গার্ডেনের বাইরে যায় এবং গাছের নিচে জরুরাত সারে, তখন ওই পিশাচটি ওই গাছের নিচে বসেছিল এবং নানা অজান্তেই সেই জিনের গায়ের উপর সেরে ফেলায়। ফলে সেই জিনটি খুব রাগান্বিত হয় এবং তার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তার পিছনে ঘুরে বেড়ায়, আর প্রতিশোধ স্বরূপ নানার জীবনটাই দিয়ে দিতে হলো। তো প্রিয় লিসেনাররা, আমরা রাতের বেলায় কোনো ঝোপঝাড় এবং কোনো গাছগাছালির নিচে জরুরাত করতে বসবো না, এবং যদিও বা বসি তো বসার আগে কাশ দিব বা কোনো সংকেত দিয়ে তারপরে বসবো, যাতে করে ওই জায়গায় যদি কোনো কিছু থাকে তারা যেন সরে যাওয়ার সুযোগটুকু পায়। আমাদের ঘটনাটি আপনাদের পছন্দ হয়ে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক আছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় লিসেনার, আসসালামু আলাইকুম। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদের কুমিল্লা থেকে সোহাগ ভাই পাঠিয়েছেন। এই ঘটনাটি তার এক বন্ধুর মায়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা এবং এই ঘটনাটি সে তার বন্ধুর কাছ থেকে সংগ্রহ করেছেন। আর সোহাগ ভাইয়ের বন্ধুর নাম ছিল জিল্লু, আর এই জিল্লু মিয়ার মা ছিল একজন ধাত্রী। অনেক সময় গর্ভবতী মহিলাদের বাচ্চা প্রসব করানোর জন্য গ্রাম অঞ্চলে ডাক্তার পাওয়া যায় না, তো এই ধাত্রীরা এই ধরনের কাজে প্রশিক্ষণ নেয় এবং ওরা এই কাজগুলো এক্সপার্ট ভাবে করে, তাই ওনাদেরকেই ডাকা হয়। আর এই ধাত্রী হওয়ার কারণেই জিল্লু ভাইয়ের মায়ের বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ডাক পড়তো এবং তাকে যেতেও হতো। তখনকার সময়ে গ্রামে ইলেকট্রিসিটি ছিল। ঘটনার সময় বৃষ্টি পড়ছিল
ছিল। আসলে সিজনটাই ছিল বৃষ্টির সময়, আসলে বর্ষাকাল ছিল তখন। আর গ্রামের দিকে গাছপালা বেশি হওয়ায় সন্ধ্যার পরই মনে হয় যে গভীর রাত হয়ে গেছে। একদিন রাত্রে বৃষ্টি পড়তে পড়তে অনেক রাত হয়ে যায়। হঠাৎ দরজায় কে এসে যেন কড়া নাড়ে। কড়া নাড়ার পর জিল্লু ভাই গিয়ে দরজাটি খুলে দেখে যে একটি পুরুষ লোক একটি ছাতি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এবং সে বলে যে, আপনার মা কোথায়? আপনার মাকে একটু ডেকে দিন না, আমার স্ত্রী প্রসব ব্যথায় অনেকক্ষণ ধরেই খুব জ্বালা যন্ত্রণা ভোগ করছে, তো আমি এসেছি আপনার মাকে নিয়ে যেতে। অনেক রাত হয়ে গেছে এবং বাইরে অনেক বৃষ্টিও পড়ছে, এই কারণে আপনার আমার সঙ্গে যাওয়া লাগবে না, আমি আপনার মাকে নিয়ে যাচ্ছি এবং আমি আপনার মাকে দিয়ে যাব। তখন জিল্লু ভাই ভাবে যে 10 গ্রামের কোথাও তো আপনাকে দেখা যায় না। তো মনে মনে জিল্লু ভাই ভাবে যে একজন অচেনা অপরিচিত লোকের সাথে তার মাকে কিভাবে বের হতে দেবে, এবং তার মা বলে যে থাক বাবা আমি যাই, উনি আবার এসে আমাকে দিয়ে যাবে। আর মানবতার খাতিরে জিল্লু ভাইয়ের মায়ের তখন যেতেই হবে। তারপর জিল্লু ভাইয়ের মা এবং সেই লোকটি রওনা দেয়। রওনা দিতে দিতে কখন যে গ্রামের পথ পেরিয়ে জঙ্গলের দিকে ঢুকে যায়, সে জিল্লু ভাইয়ের মা এটাই লক্ষ্য করে না। তারপর জিল্লু ভাইয়ের মা ভাবতে থাকে যে হয়তো হতে পারে তাদের ঘর জঙ্গলের ভিতর, কাউকে আশেপাশে পাচ্ছে না, তার স্ত্রীরও প্রসব ব্যথা উঠেছে এখন। এই ভেবে জিল্লু ভাইয়ের মাও তার সাথে চলে যায় এবং এক পর্যায়ে এসে দেখে যে তারা ছোট্ট একটি গোলের ঘরে কোনো রকম মাথা গোজার একটু ঠাঁই আছে সেই জায়গায় থাকে এবং ঘরের ভিতর প্রবেশ করে। ঘরের ভিতর প্রবেশ করার পর দেখে যে একটি চিকন কালো কুচকুচে মহিলা একটি হাঁড়িতে করে তেলের ভিতর তেলের পিঠা ভাজছে এবং অন্য একটি চুলায় একটি হাঁড়িতে করে গরম পানি ফুটাতে দিয়েছে। এই দেখে সে কিছু মনে করে না এবং অন্যদিকে তাকিয়ে দেখে যে একটি মাটির দিয়ে একটি খাটের মতো করা এবং ওই খাটের পরে একটি মহিলা শুয়ে আছে, সেও দেখতে ঠিক চিকন কালো কুচকুচে ওই রকমেরই। সে প্রসব ব্যথায় অনেক খারাপ অবস্থা তার। তারপর জিল্লু ভাইয়ের মা তার কাছে যায় এবং তার কাছে গিয়ে দেখে তার অবস্থা বেশ একটা ভালো না। তারপর সে অন্য যে মহিলাটি চুলাই করে কড়াইতে করে তেল পিঠা ভাজছিল সেই মহিলাটাকে বলে যে আমার কাছে এসো এবং আমাকে একটু সাহায্য করে। তখন সেই মহিলাটি এসে তাকে সাহায্য করে এবং তার কিছুক্ষণ পরেই দেখে একটি বাচ্চা হয়েছে এবং বাচ্চাটিও সেই কালো কুচকুচে। তখন জিল্লু ভাইয়ের মা ভাবে যে অনেক ধরনের মানুষই তো দুনিয়ায় আছে, তো হবে হয়তো এরা কোনো অন্যরকম একটি প্রজাতির মানুষ, সেই জন্য ওনাদের গঠন এইরকম। কিন্তু তার কিছুক্ষণ পরেই দেখে যে আবারও একটি বাচ্চা হয়েছে এবং সে প্রসব ব্যথায় কাতরাচ্ছে এবং তারপরে দেখে যে আবারও একটি বাচ্চা হয়েছে। তখন জিল্লু ভাইয়ের মা ভাবে যে হয়তো যমজ বাচ্চা হয়েছে, কিন্তু তার ঠিক 4 থেকে 5 মিনিট পর আবারও সেই মহিলার প্রসব ব্যথা ওঠার পরে আবারও একটি বাচ্চা হয়। তখনও জিল্লু ভাইয়ের মা এই ব্যাপারটিকে অস্বাভাবিকভাবে নেয়নি। তখনও সেভাবে হয়তো একসাথে 3টা বাচ্চাও তো হয়, তো এনারও হয়তো সেইটাই হয়েছে। কিন্তু যে না, তার কিছুক্ষণ পরে আবারও সেই মহিলার প্রসব ব্যথা ওঠে। তখন জিল্লু ভাইয়ের মা বিষয়টিকে একটু সিরিয়াস ভাবে নেয় এবং জিল্লু ভাইয়ের মা খুব ভয়ও পায় এবং সে বুঝতে পারে যে এরা কোনো মানুষ না, এরা হচ্ছে জিন, আর জিনের বাচ্চা হবে, সেই জন্য আমাকে এই জায়গায় নিয়ে আসা হয়েছে। কিন্তু জিল্লু ভাইয়ের মা একটু শিক্ষিত থাকায় সে তেমন ওদের সামনে কোনো হাবভাব করে না। এক পর্যায়ে প্রসব করতে করতে 14টা বাচ্চা হওয়ার পরে অন্য যে মহিলাটি তেলের পিঠে ভাজছিল সেই একটা প্লেটে করে 2টা পিঠে এনে তার সামনে দেয় এবং বলে যে এইটা আপনি খান। তখন জিল্লু ভাইয়ের মা বলে যে না, আমি প্রসব ঘরে কিছু খাই না, এটা আমি অনেক আগে থেকেই পালন করি, তো সেই জন্য এখন আমি কিছু খেতে পারবো না বাবা। এই বলার পরে সেই পুরুষ লোকটি তাকে বলে যে আপনি হয়তো এতক্ষণে বুঝে গেছেন যে আমি কোনো মানুষ নয়, আমি একজন জিন এবং আপনি একজন জিন মহিলার প্রসবের জন্য এসেছিলেন।
তারপরে জিল্লু ভাইয়ের মা অনেকটাই ভয় পেয়ে যায়, কিন্তু তাদের সামনে কিছু প্রকাশ করে না। আর সেই পুরুষ লোকটি এটিও বলে যে আমি আপনার কোনো ক্ষতি করব না, আসলে আমাদের প্রজাতির কাউকে পাচ্ছিলাম না, তো সেই জন্য আপনার কাছেই গেলাম, আপনার কাছ থেকেই সাহায্য নিলাম। তারপরে সেই পুরুষ লোকটি এসে জিল্লু ভাইয়ের মাকে জিল্লু ভাইয়ের বাসায় দিয়ে যায় এবং এই জিল্লু ভাইয়ের মা দরজার সামনে এসে কড়া নাড়লে জিল্লু ভাই যখন দরজা খোলে তখন ওই পুরুষ লোকটিকে আর দেখতে পায় না এবং দেখে যে তার মা দরজার সামনে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। তখন জিল্লু ভাই মনে করে যে বাইরে বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য মায়ের ঠান্ডা লাগতে পারে এবং সেই জন্যই মা মনে হয় এমন ভাবে কাঁপছে। তারপরে জিল্লু ভাই তার মার কাছে জিজ্ঞাসা করে, কি মা, সব ঠিক আছে তো? সব কাজ ঠিকঠাক ভাবে সেরে এসেছো তো? তখন তার মা বলে, হ্যাঁ বাবা, সবই ঠিক আছে। তখন তার মা তাকে আর কিছু বলে না, না বলেই ঘরের ভিতর চলে যায়। চলে যাওয়ার পরের দিন সকালেই তার মায়ের গায়ে প্রচন্ড জ্বর আসে এবং এই জ্বরে তিনি অনেক দিন ভোগে। তার ভিতর একদিন জিল্লু ভাই তার মায়ের কাছে জিজ্ঞাসা করে যে, মা, তোমার কি কিছু হয়েছে? কিছু হলে তুমি আমাকে বলো। তখন জিল্লু ভাইয়ের মা তাকে পুরো ঘটনাটি খুলে বলে। খুলে বলার পরে তাকে একজন হুজুরের কাছে নিয়ে যাওয়া হয় এবং হুজুর তাকে অনেক তেল পড়া, পানি পড়া এবং একটি তাবিজ দেয়। সেইটা নেওয়ার পরে জিল্লু ভাইয়ের মায়ের জ্বর সেরে যায় আর জিল্লু ভাইয়ের মায়ের গায়ে কখনো জ্বর আসে না। তারপরে এই বিষয়টি আর কি, এই জিনের বিষয়টি জিল্লু ভাই বিভিন্ন পাড়া প্রতিবেশী এবং জিল্লু ভাইয়ের বিভিন্ন বন্ধু বান্ধবের কাছে বলতে থাকে। বলতে থাকতে থাকতে জিল্লু ভাই কয়েক বছর পর আর কি কারেন্টের কাজ শুরু করে। তো একদিন সে কারেন্টের খাম্বায় উঠে এবং সেই জায়গা থেকে নিচে পড়ে সে মারা যায়। তার মৃত্যুটা স্বাভাবিক ছিল কি অস্বাভাবিক ছিল তা কিছুই আর জানা যায়নি। আর এটা অস্বাভাবিক মৃত্যু বলেও ধরা যায় না, আবার স্বাভাবিক মৃত্যু বলেও ধরা যায় না। এমনও হতে পারে যে জিনেদের ব্যাপারটি সে সবাইকে বলে বেরিয়েছে, সেই জন্য তার সাথে এরকম কিছু ঘটেছে যে তার কারণে সে খাম্বার থেকে পড়ে নিচেই মারা গেছে। আবার এটা নাও হতে পারে। তো প্রিয় লিসেনার, আমাদের ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক আছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন।